আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, নির্বাহী আদেশ হতে পারে কাল। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে ডিবি কার্যালয়ের সামনে অবস্থানের কর্মসূচি বিক্ষুব্ধ নাগরিক সমাজের। ব্যাংক, পোশাক শিল্প, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা আইসিটি প্রতিমন্ত্রীর। এবং ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে, এটিএন বাংলার অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। নির্বাহী আদেশে জামায়াত নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আগামীকালের মধ্যে তা বাস্তবায়ন হতে পারে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ বিষয়ে আজকে বৈঠক হবে বলেও জানান তিনি। সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভবিষ্যতে যেন তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীতে আওয়ামী লীগের যৌথ সভা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে শোকের মাস আগস্টের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কিত আওয়ামী লীগের এই যৌথ সভা শুরুর আগে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়ে দোয়া ও নীরবতা পালন করা হয়। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামাত সরকারকে যে নিশানা বানিয়েছিল তার সব তথ্য এখন গোয়েন্দা সংস্থার হাতে। ছাত্র আন্দোলনে কোথা থেকে নির্দেশ এসেছে, কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। আজকে মিথ্যার বেসাতি করে আবল তাবল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ এখন আর নেই। ধর্মের মুখোশ পরে এতদিন যে জামাত শিবির ধ্বংসের রাজনীতির সাথে লিপ্ত ছিল তাদের নিষিদ্ধ করতে 14 দল একমত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো সুযোগ আর দেয়া হবে না। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি। দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। কোটা বিরোধী আন্দোলনের সহিংসতায় আওয়ামী লীগ আক্রমণকারী নয় জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আক্রান্ত সরকারকে দায়ী করতে বিএনপি ও তার দোসররা উঠে পড়ে লেগেছে। দেশের এই সংকটকালীন সময়ে গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অতি উৎসাহিত হয়ে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ দাবি মানা না হলে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা বলেন, স্থাপনা নিয়ে কান্না, জাতির সাথে এমন মশকরা বন্ধ করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সরকারের কথা এখন আর কেউ বিশ্বাস করে না। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি ন্যায় বিচারের দাবিও করেন নাগরিক সমাজ। শারফুল আলমের রিপোর্ট।
কোটা আন্দোলনে শিক্ষার্থী জনতা নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার কোটা আন্দোলনে সরকারিভাবে মৃত্যুর যে পরিসংখ্যান দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীরা জানান, কোটা আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনকভাবে নির্যাতন করা হয়েছে। সময় না দিয়ে নিরাপত্তার কথা না ভেবেই শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়। এখন নির্বিচারে ধরপাকড় চলছে জানিয়ে তারা শিক্ষার্থীদের ন্যায় বিচার পেতে আদালতের সহযোগিতা চেয়েছেন। গ্রেফতারে মরিয়া বাহিনী এমনকি অপ্রাপ্তবয়স্ক এক শিক্ষার্থীর রিমান্ড আবেদনও করেছিল, যা পরবর্তীতে উচ্চ আদালত কর্তৃক স্থগিত হয়েছে। এমন নির্মম হত্যাযজ্ঞের ও বল প্রয়োগের নিন্দা, ধিক্কার বা প্রতিবাদের উপযুক্ত ভাষা আমাদের জানা নেই। এটার কঠোরভাবে প্রতিবাদ করে যদি আসলেই শান্তি ফিরিয়ে আনতে হয় এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে যেহেতু জীবন, সেহেতু সেইভাবে কাজ করতে হবে, সেই ওয়াদা রাখতে হবে এবং সেভাবে এগিয়ে আসতে হবে। ভিন্ন মতের যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয়। রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে? রিমান্ডে দিতে হবে? নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না? ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে, আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা। চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে, আর্টিকেল 33 লঙ্ঘন করছে, আর্টিকেল 35 লঙ্ঘন করছে, গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে। সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতা রয়েছে জানিয়ে মানবাধিকার কর্মীরা বলেন, এখন ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের এমনকি 18 বছরের কম শিশুদেরও আটক করা হচ্ছে। কোন আইনে ডিবি অফিসে কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে হেফাজতে রাখা হয়েছে, তারা এই ঘটনারও দ্রুত সুরাহা চান। 24 ঘন্টার যে আলটিমেটামটা দিচ্ছে সেটা হচ্ছে ডিবি কার্যালয়ের তথাকথিত নিরাপত্তার নামে যে আমাদের সমন্বয়কদের শিক্ষা আন্দোলনের সমন্বয়কদেরকে যে আটক রাখা হয়েছে, তাদেরকে বলপূর্বক স্টেটমেন্ট ইস্যু করানো হয়েছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে 24 ঘন্টার ভিতরে। সেটা না হলে সেই প্রেক্ষিতে আমরা মানববন্ধন সহ আরও কার্যক্রম গ্রহণ করব। এর আগে সংকটময় পরিস্থিতিতে শিক্ষাঙ্গন ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে গ্রহণযোগ্যভাবে কোটা আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার করা সহ 11 দফা দাবি জানান। বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। এই আন্দোলনের সম্পর্ক নাই, তারা এখন অনেক ছোট, তারা এই আন্দোলনে যায় নাই, কিন্তু আমিও প্রতি রাতে ঘুমাতে পারি না। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকারের পদত্যাগ সহ 11 দফা দাবি পেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। এ সময় সংগঠনের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করে সরকার গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের ভোটাধিকার হরণ, বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও মনে করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার গণহত্যায় রূপান্তরিত করেছে বলেও দাবি করেন শিক্ষক নেতারা। শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র তত্ত্ব এবং তৃতীয় পক্ষের ইন্ধন ইত্যাদি বয়ান তৈরি করে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়েছে। দুপুরে মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে। গতকাল মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যাংক, পোশাক, বিদ্যুৎ ও টেলিকমিউনিকেশন খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, গত 10 দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে 50,000 বার সাইবার হামলা হয়েছে। দুপুরে রাজধানীর আইসিটি ভবনে এসব তথ্য দেন প্রতিমন্ত্রী। চলমান কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এসব হামলা হতে পারে বলে জানান তিনি। আগামীকাল ফেসবুক, ইউটিউব ও টিকটক প্রতিনিধিদের সাথে বৈঠকের কথা রয়েছে বলেও জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার অভিযোগে ডিএমপির 50টি থানায় 264টি মামলা হয়েছে।
আর এসব মামলায় মোট ২,৮৫০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ সময় রাজধানী জুড়ে চলমান ব্লক রেডে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি। নিরপেক্ষভাবে সকল মামলার তদন্ত করা হচ্ছে বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। নিরপেক্ষ তদন্ত গত কয়েকদিনে ঢাকা শহরে যেই নাশকতামূলক যেই কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানীয় ঘটনা ঘটেছে, এতে করে ঢাকা শহরের যে আমাদের যে ৫০টি থানা রয়েছে সেই ৫০টি থানায় এখন পর্যন্ত ২৬৪টি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে। আমার জানা মতে আরও ৪-৫টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ২৮৫০ জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দেশজুড়ে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। এটিএন বাংলার জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে আলোচনায় এসব কথা বলেন তিনি। অন্যদিকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্দেশনা চাওয়া হয়েছে, এটি নিয়ে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? এটিএন বাংলার টক শোয়ে আলোচনার বিষয় ছিল সাম্প্রতিক কোটা আন্দোলন ও পরবর্তী ঘটনা প্রবাহ, যা নিয়ে সরকারের অবস্থান ও পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। শোক পালন করা হবে, ওই দিন কালো ব্যাজ ধারণ ও মসজিদে দোয়া মাহফিলের কথা বলা হয়েছে। জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, শুরুর দিকে কোটা আন্দোলন শান্তিপূর্ণ হলেও পরবর্তীতে কোনো এক অশুভ শক্তির মদদে তা সহিংসতায় রূপ নেয়। এর ফলে নাশকতা ছড়ায়, নিহত হন বহু মানুষ। এখানে আমি তো মনে করি না যে শক্তি একটাই ছিল, কারণ কারোর হয়তো যে গভর্নমেন্টকে ফেল করানো, গভর্নমেন্টকে কাবু করা, কারোর হয়তো সরকারের পতন ঘটানো, কারোর তো এমনও হইতে পারে যে শেখ হাসিনার হত্যাকাণ্ডের আয়োজন করা, কারণ গণভবন ওয়াজ অলসো টার্গেট। দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও আলোচনায় তোলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনীকে নজর রাখার পরামর্শ দেন তিনি। তদন্তের জন্য যে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেস গুলি আছে সব ব্যবহার করে আমরা এটা খুঁজে পেতে চাই প্রিসাইজলি কোন ঘটনায় কে দায়ী। এই যে জায়গাটাতে মিডিয়ার কাজ করার অনেক কিছু আছে। সকলকে, সকল শ্রেণীর পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবী, ব্যবসায়ী, আইনজীবী, যারা যেখানে আছেন না কেন, আমরা একটা অহিংস অবস্থায় বাংলাদেশকে দেখতে চাই। লাল সবুজের পতাকাকে আমরা উড়িয়ে সারা পৃথিবীর বিশ্বের বুকে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেভাবে এগিয়ে যেতে চাই। দেশ ও মানুষের ক্ষতি হয় এমন সংবাদ প্রচার থেকে গণমাধ্যমে বিরত থাকা উচিত বলেও মনে করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আলোচনা করি না। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে। গত 10 দিন ধরে জেলার অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট খালি পড়ে আছে। বিনোদন কেন্দ্রগুলোতে শুনশান নীরবতা। পর্যটক শূন্য থাকায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে পাহাড়ি বস্ত্র শিল্প আর পর্যটন ব্যবসায়ীদের। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। পাহাড়ি শহর রাঙামাটিতে সারা বছর বেড়াতে আসেন দেশি বিদেশি অনেক পর্যটক। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, শুভলং ঝর্ণা, আরণ্যক রিসোর্ট, আসাম বস্তি, কাপ্তাই সড়কে, নান্দনিক লাভ পয়েন্ট সহ কাপ্তাই ও বিলাইছড়ির পর্যটন স্পট সারা বছর পর্যটকদের পদভারী মুখর থাকে। তবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত, অস্থিরতা আর কারফিউয়ের কারণে ধস নেমেছে পাহাড়ের পর্যটন খাতে। আমাদের ব্যবসা একদম নাই বললেই চলে। আমরা তো বসে বসেই কি করব, বেচা কিনা নাই, কাস্টমার একদম নাই। এখন বেচা বিক্রি নেই, এমনি বসে থাকতে হয়। একটা বুড়ো মারাবার তো হয় না, এই নাই ইনকাম নাই কোনো কিছু। আমাদের ফ্যামিলি নিয়ে আসে অনেক কষ্টে, সংসার চালাতে পারতেছি না, ইনকাম দিতে পারতেছি না, এমন অবস্থা চলতেছে আমাদের। পর্যটক শূন্য থাকায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে পাহাড়ি বস্ত্র শিল্প আর পর্যটন ব্যবসায়ীদের। এখন বুঝতে পারছি না সামনে কি হয়, ডেইলি আমাদের অনেক লস হচ্ছে। সকল বুকিংটা আমাদের ক্যান্সেল হয়ে যায়, যার ফলে আমাদের দৈনিক 50 থেকে 60 হাজার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বমোট 3.5 লাখ টাকার মতো আমরা বাণিজ্যিক ইনকাম থেকে বঞ্চিত হয়েছি। অস্থিরতা কাটিয়ে সবকিছু স্বাভাবিক হলে
পর্যটন খাত আবারও চাঙ্গা হবে এবং পর্যটকদের আগমনে মুখর হবে রাঙ্গামাটি, এমনটাই আশা জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এক দশকে দেশে মাছের উৎপাদন বেড়েছে 60%। আর্থিক মন্দার মধ্যেও 2023-24 অর্থ বছরে 50টিরও বেশি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে 405 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। আগামীকাল সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজান শাহজাহানের রিপোর্ট। মাছের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। ইলিশের প্রজনন মৌসুমে 22 দিন ও জাটকা সংরক্ষণে 4 মাস নদীতে বন্ধ থাকে মাছ শিকার, অন্যদিকে 65 দিন বন্ধ থাকে সাগরেও মাছ শিকার। নিষেধাজ্ঞা চলাকালে অনেকে মাছ শিকার করে, পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহার করায় মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। ভয়ানক জাল এবং মাছের পোনা পর্যন্ত সেই জালে জড়িয়ে যায়। এই কারেন্ট জাল উৎপাদনের উৎসমুখ বন্ধ করবার জন্য আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর এটি উদ্যোগ গ্রহণ করেছে। 39 প্রজাতির দেশীয় বিলুপ্তপ্রায় মাছের প্রজনন কৌশল ও চাষ পদ্ধতি আবিষ্কার করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠা করেছে 102 প্রজাতির দেশীয় মাছের লাইভ জিন ব্যাংক। অন্যান্য মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উদ্যোগ নেওয়া হচ্ছে চিংড়ি রপ্তানি বাড়াতে। মন্ত্রী বলেন, সামুদ্রিক মাছের আন্তর্জাতিক বাজার ধরার চ্যালেঞ্জ নিতে চায় সরকার। সামুদ্রিক মাছের আহরণ এবং তা বিপণন এবং সেটির যদি আন্তর্জাতিক বাজার আমরা সৃষ্টি করতে পারি, দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন এই খাত থেকে সম্ভব। দেশের মোট জিডিপির 2.53% ও কৃষি জিডিপির 22.26% মৎস্য খাতের অবদান। 14 লাখ নারী সহ 2 কোটি নাগরিক জীবিকা নির্ভর করছে এই খাত থেকে। তাই মাছের উৎপাদন বাড়াতে গবেষণার উপর জোর দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের 10টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স আসা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সহিংসতার পর গেল সপ্তাহে রেমিটেন্স এসেছে মাত্র 13 কোটি 80 লাখ ডলার, যা রেকর্ড পরিমাণ কম। বাংলাদেশ ব্যাংকের হিসেবে এ মাসের 27 দিনে রেমিটেন্স এসেছে 156 কোটি 74 লাখ ডলার, যা আগের মাসের তুলনায় প্রায় অর্ধেক। 19 থেকে 23 জুলাই সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড, ইন্টারনেট এবং 10 দিন মোবাইলে ইন্টারনেট সেবা ছিল না, তাই রেমিটেন্সে বড় ধাক্কা এসেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আয় কমে যাওয়ায় শীর্ষ ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের দিকে রেমিটেন্স বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে। বাড়তি দাম দিয়ে হলেও বৈধ পথে ডলার আনতে বলা হয়েছে। প্রবাসী বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতে এ বিষয়ে ইতিবাচক প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, ইতালি ও মালয়েশিয়া প্রবাসীরা। রেমিটেন্স কমে যাওয়ায় দেশে ডলারের দাম বাড়ছে। খ্যাতিমান কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 11:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2011 সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। গত 23 জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই সঙ্গীত শিল্পী। জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। এরপর জনপ্রিয় বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর।
টানা দ্বিতীয় দিন প্যারিস অলিম্পিকে পদক তালিকার শীর্ষস্থান ধরে রাখল জাপান। পদকের লড়াইয়ের তৃতীয় দিনে 2টি সহ মোট 6টি সোনা জিতেছে এশিয়ার দেশটি। জিমন্যাস্টিক্সে ছেলেদের দলীয় প্রতিযোগিতায় সোনা জিতেছে তারা। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চীনকে পেছনে ফেলে প্রথম হয়েছে জাপান। অন্যদিকে মোট পদক সংখ্যায় যুক্তরাষ্ট্র আছে উপরে। এখন পর্যন্ত 3টি সোনা সহ মোট 20টি পদক জিতেছে তারা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ 5টি করে সোনা জিতেছে ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। ইতালির ডিফেন্ডার রিকার্ডো ক্যালিফিওরিকে বোলোগনা থেকে চুক্তিবদ্ধ করেছে আর্সেনাল। 22 বছর বয়সী সেন্টার ব্যাককে এই মৌসুমে দলে নিতে শুরু থেকেই চেষ্টা করছিল ইংলিশ ক্লাবটি। তার জন্য প্রায় $56 মিলিয়ন খরচ করে আর্সেনাল। ক্যালিফিওরির সাথে 5 বছরের চুক্তি করেছে তারা। ক্লাব ম্যানেজার মাইকেল আর্তেতা বলেন, ক্যালিফিওরির অন্তর্ভুক্তি তাদের রক্ষণকে আরও শক্তিশালী করবে। ডেভিড রায়ার পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই মৌসুমে ইতালিয়ান ফুটবলারকে দলে ফেরায় আর্সেনাল। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরও একবার। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, নির্বাহী আদেশ হতে পারে কাল। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে ডিবি কার্যালয়ের সামনে অবস্থানের কর্মসূচি বিক্ষুব্ধ নাগরিক সমাজের। ব্যাংক, পোশাক শিল্প, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা আইসিটি প্রতিমন্ত্রীর। এবং ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে, এটিএন বাংলার অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।